জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অপর একটি কংগ্রেস অধিবেশন নিয়ে এসেছি। তার আগে সবার কাছে বলে নেব, যারা নবাগত ছাত্রছাত্রী তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গের সেরা সেরা চ্যানেল বলে, ইতিহাস বিষয়ে সেরা চ্যানেল বলে গণিত হয়েছে। প্রতি অধিবেশন শুনবেন আপনারা, নতুন দিগন্তগুলো আলোচনা করব। আজকে 1928 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশন আলোচনা করব। এই অধিবেশন কোথায় হয়েছিল জানো? শ্রদ্ধানন্দ পার্কে। ঠিক আমার স্ট্রিট ক্রসিং থেকে সূর্যসেন স্ট্রিট এগিয়ে গেলেই বাঁদিকে পড়ে এই শ্রদ্ধানন্দ পার্ক। এই পার্ক কিন্তু আজও ইতিহাসের বহু ঘটনার সাক্ষী হিসাবে বহন করে চলেছে। এই পার্কে বহুবার আমি গেছি, আমার লেখালেখির কাজের সূত্রে, গবেষণার কাজে বহুবার গেছি। এই শ্রদ্ধানন্দ পার্কে কিন্তু বসেছিল এই অধিবেশন, আর এখানে অনেক অনেক পদক্ষেপ হয়েছিল। কলকাতা অধিবেশনে জানো 1885-তে কংগ্রেস প্রতিষ্ঠা হয়। 1885-তে কংগ্রেস প্রতিষ্ঠা হয়। সেই কংগ্রেসের ইউথ কংগ্রেস বা যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয় এই 1928 সাল অধিবেশন। কি সভাপতিত্বগুলো জানো? কাশ্মীরি ব্রাহ্মণ সন্তান, উত্তরপ্রদেশ এলাহাবাদ হাইকোর্টের সুনামধন্য আইনজীবী জওহরলালের পিতার কেউ নন, মতিলাল নেহেরু। তিনি সভাপতিত্ব করেছিলেন। অভ্যর্থনা কমিটির সভাপতি জানো এক বাঙালি করেছিলেন, যতীন্দ্রমোহন সেনগুপ্তা অভ্যর্থনা কমিটির দায়িত্বে ছিলেন। এই অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে একটা পূর্ণ স্বরাজের জওহরলাল ডাক দিচ্ছেন, গান্ধীজি ডোমিনেটেডাস, গান্ধী ভার্সেস জওহরলাল। এখানে একটা হালকা করে চিড় ধরে গিয়েছিল, ফাটল দেখা দিয়েছিল। গান্ধীজি ডোমিনেটেডাসকে সমর্থন করলো, একটা প্রস্তাব তুলেছিলেন। মতিলাল নেহেরু তাকে গ্রহণ করলেন। মতিলাল নেতৃত্বে নেহেরু রিপোর্ট তৈরি হলো এবং ডোমিনেটেডাস বা স্বায়ত্তশাসন চাওয়া হলো। কিন্তু জওহরলাল পুনর্ব্যক্ত করে বলো, না, ডোমিনেটেডাস নয়, স্বায়ত্তশাসন নয়, আমাদের চাই পূর্ণ স্বরাজ। এবং মনে রাখবে, এই 1928-এর যুব কংগ্রেস কলকাতায় প্রতিষ্ঠা হলো। সেখানে কলকাতা জেলার দায়িত্ব দেওয়া হয় সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র 1928-এ দায়িত্ব নেয় কলকাতায়। আর হাওড়া জেলা, হাওড়া কলকাতার যমজ শহর, টুইন সিটি, হাওড়া জেলার দায়িত্ব দেওয়া হয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই টকবগে পথের দাবি যিনি ফুটিয়েছিলেন এই সময়কালে, মনে রাখবে এটা। তবে তিনি হাওড়া দায়িত্ব নিচ্ছেন 1929 সালে, কিন্তু হাওড়া দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে 1928। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দায়িত্ব নিচ্ছে 1929। সবচেয়ে বড় ঘটনা কি জানো? 50,000 প্লাস শ্রমিক অংশগ্রহণ করেছিল মতিলালের নেতৃত্বে। তাদের শ্রমিক দাবিগুলো, তাদের বিক্ষোভ মানতে হবে। 1924 থেকে 28 কানপুর মামলা হয়ে গেছে। সেই মামলায় কেন আসামি করা হয়েছিল? কংগ্রেস কেন বামপন্থী হয়ে মুখ খুলেনি? জবাব চাই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কানপুর ষড়যন্ত্র মামলা নিয়ে তারা মুখ খুলে দিল। 2 ঘন্টা পিছিয়ে গিয়েছিল এই অধিবেশন, ভাবলো অবাক হবে। এই 1928 সালে যুব কংগ্রেসের সভাপতি, কলকাতা জেলার সভাপতি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল। পরের বছর সারা ভারতবর্ষের জন্য জওহরলাল নেহেরু লাহোরে ডাক দিয়েছিল পূর্ণ স্বরাজ। আর 28 সালে কলকাতা অধিবেশনে পূর্ণ স্বরাজ, দেশীয় রাজ্যের জন্য পূর্ণ স্বরাজ ডাক দিচ্ছে সুভাষচন্দ্র বসু। সে গল্প করব। আমরা জানি ভারতবর্ষে, পশ্চিম ভারতবর্ষে সর্ববৃহৎ সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল কে? সর্দার বল্লভ প্যাটেল। এই সময়কালে 1928 সালে, যার নাম কি? বারদৌলি সত্যাগ্রহ। সেই বারদৌলি সত্যাগ্রহের নায়ক সর্দার বল্লভভাই প্যাটেলকে অভিবাদন জানানো হয়েছিল, মনে রাখবে এটা। এই নানান ঘটনার সাক্ষী নিয়ে আজকে আমরা শুরু করব 1928 সালের কংগ্রেস অধিবেশন। 43তম অধিবেশন, কলকাতা অধিবেশন, শ্রদ্ধানন্দ পার্কের অধিবেশন। 2 বছর ধরে হয়েছিল অধিবেশন। কেন 2 বছর বললাম? 1928-এর 29শে ডিসেম্বর শুরু হয়, শেষ হয়েছে 1929-এর 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার শেষ হয়েছিল 1929-এ, মনে রাখবে এটা। সভাপতি করেছিল কে? পণ্ডিত মতিলাল নেহেরু। এটি কংগ্রেসের কততম ছিল? 43 সেশন ছিল, মনে রাখবে এটা। কলকাতার কোথায় হয়েছিল? শ্রদ্ধানন্দ পার্কে। তোমরা প্রত্যেকে দেখে আসতে পারো, আমার স্ট্রিট থেকে সূর্যসেনের থেকে একটু এগিয়ে যাবে, ব্যাংক অফ ইন্ডিয়া রোডটার দিকে পেয়ে যাবে তোমরা। অনুষ্ঠিত হয়েছিল এই অধিবেশনে। প্রথম কি পেয়েছিলাম? সর্বভারতীয় যুব কংগ্রেস। আমি বারবার বলেছি, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস। আমরা জানি 1885-তে কংগ্রেস প্রতিষ্ঠা হয়, কিন্তু যুব কংগ্রেস কবে গঠিত হয় আর জীবনে ভুল হবে না। জানা স্যার ইউটিউব চ্যানেল তোমাদেরকে সেই তথ্যই দিয়ে যাচ্ছে। 1928 সালে যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আর এই যুব কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তাদের অগ্রণী ভূমিকা ইন্সপিরেশন ছিল ভগৎ সিং, যে মানুষটা 1919 সালে যখন জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ঘটেছিল 4 এপ্রিল, তখন তিনি 7ম শ্রেণীর ছাত্র। তিনি স্কুল থেকে বাড়ি ফেরেননি, তিনি চলে গেছিলেন জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। সেই ভগৎ সিং 1928 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশন যখন শ্রদ্ধানন্দ পার্কে বসছে, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন ভলেন্টিয়ার্স হিসাবে। বড় অবদান রেখে গেছিল 1928 সালের কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক অনুষ্ঠানে, অধিবেশনে। আর এই শ্রদ্ধানন্দ পার্কে যোগ দিয়েছিল সুভাষচন্দ্র বসুর মানুষ, ভুলে যাবে না কিন্তু। মনে রাখবে, সুভাষচন্দ্র বসু এখানেতেই প্রথম নারী ব্রিগেড কথার কথা ভেবেছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের যে ত্যাগী মানুষটির নাম আমি বলবো, তার নাম ঝাঁসি লক্ষ্মীবাই। তার নামে
কেস করা হয়েছিল, 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। নিজের গয়না বিক্রি করে 1 লক্ষ টাকা জমা করেছিলেন কেস লড়বে বলে। স্যার কেউ নন, ওই মহারানী ভিক্টোরিয়া, একদম সমসাময়িককার লক্ষ্মীবাই। ভিক্টোরিয়া পরবর্তীকালে দেখবো আমরা এসে প্রশংসা করবে লক্ষ্মীবাইয়ের মতো অবদানের জন্য। যাই হোক, সে ঝাঁসি রানী বাহিনী কৃতিত্ব দেখে, লক্ষ্মীবাই কৃতিত্ব দেখে তার নামে, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নামে একটি বাহিনী গঠন করবে, দল গঠন করবে, তিনি পরিকল্পনা করে ফেলেন 1928 সালে, মনে রাখবে এটা। আর সে লক্ষ্মীবাইয়ের নামে যখন সিঙ্গাপুরে গেলেন 1943-তে 22 অক্টোবর, মনে রাখবে এটা, যেটাকে ঝাঁসি লক্ষ্মীবাই দিবস পালিত হয়, সেই দিন পালন করলো। কি পালন করলো? ঝাঁসি লক্ষ্মীবাই দিবস। আর পরের দিন 23 অক্টোবর গ্রহণ করলো আজাদ হিন্দ সরকার। পরে তোমাদের পড়িয়েছি, দেখবে সুভাষচন্দ্রের ভিডিওগুলো দেখে নিতে পারো তোমরা। প্রত্যেকের কাছে আবেদন, পুরনো ভিডিওগুলো একটু দেখবে। 3টে গোল টেবিল বৈঠক, পরীক্ষায় প্রশ্ন প্রচুর দিচ্ছে। 4টে বৌদ্ধ সম্মেলন ভালো করে তোমরা দেখবে, প্রতিটা আইনগুলো দেখে যাবে, প্রচুর প্রশ্ন ওখান দিয়ে কমন পেতে পারো। যাই হোক, 1943-তে 22 অক্টোবর ঝাঁসি রানী বাহিনী গঠন করেছিল। সেই বাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন 1928 সালে কলকাতা অধিবেশনে, মনে রাখবে এটা। কলকাতা জেলার সভাপতি বলে এসেছি প্রথমে, সুভাষচন্দ্র করা হয়েছিল। হাওড়া জেলা দায়িত্ব দেওয়া হয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, যদিও 28-এ ঘোষণা হলেও 1929 সালে শরৎচন্দ্র দায়িত্ব নিয়েছিল হাওড়া জেলা কংগ্রেসের। এই অধিবেশনে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির জন্য, দেশীয় রাজ্যকে আমরা বলতে পারি প্রিন্সলি স্টেট, তাদের জন্য পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়েছিল, বা দায়িত্বশীল সরকারের নীতি গৃহীত হয়েছিল। মনে রাখবে, দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজ। গতবারের সেট আদার স্টেটের পিএসসিতে একাধিকবার রিপিট প্রশ্ন, যে দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজ কবে তোলা হয়েছিল। 1929 মানলে কিন্তু হবে না, অবশ্যই আমরা নেব 1928 সালে কলকাতা অধিবেশনে। এই যে পূর্ণ স্বরাজ দাবি সুভাষ তুলেছিল, বড়লাট আরউইন, যিনি 1926 থেকে 1931 পর্যন্ত ছিলেন, সেই দাবিকে কিন্তু নস্যাৎ করে দিয়েছিলেন, পূর্ণ স্বরাজের দাবিকে, দেশীয় রাজ্যগুলির জন্য সুভাষচন্দ্রের দাবিকে। এই অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব কি? 1928-এর কলকাতা অধিবেশনের ঐতিহাসিক তাৎপর্য এখানে, যেখানে প্রায় 50,000 হাফ লক্ষ শ্রমিক এসেছিল, যোগদান করেছিল। তাদের অধিবেশনে আসার জন্য একটা কেওয়াস সৃষ্টি হয়, সেই জন্য 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেসের একমাত্র অধিবেশন যেখানে শ্রমিক বিক্ষোভের জন্য 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছিল, প্রত্যেকে মনে রাখবে। এই অধিবেশনে শ্রমিকরা যে গণসমর্থন করেছিল তাকে কংগ্রেস অভিবাদন জানায়, এবং জাতীয় পতাকাকে তারা সম্মান জানিয়ে শ্রমিকদের সঙ্গে একটা বোঝাপড়া এসেছিল, আলাপ আলোচনা এসেছিল। শেষ পর্যন্ত একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় শ্রমিকদের সঙ্গে কংগ্রেসের, মনে রাখবে। আমরা জানি ভারতবর্ষের বৃহত্তম প্রথম কানপুর মামলা কমিউনিস্ট মামলা বলে পরিচিত। এরা ছাড়া পেয়ে যাবে কানপুর থেকে। পরের বছর আবার কেস করা হয় মিরাটে, যেটা 1933 পর্যন্ত চলবে। সেই কানপুর মামলার পরিসমাপ্তি বছরেই কিন্তু তারা উপস্থিত হয়েছে শ্রমিক বিক্ষোভ নিয়ে। যা সাধারণ সম্পাদক হলো কজন? 1928 অধিবেশনে সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি 2 জন হয়েছিল, এম এ আনসারি, মুক্তার আহমেদ আনসারি, এবং মতিলাল নেহরুর পুত্র জওহরলাল নেহরু। সবচেয়ে অবাক লাগে, দেখো বাবার সভাপতি মতিলাল নেহরু, পুত্র সাধারণ সম্পাদক জওহরলাল নেহরু। বাপ বেটা পিতা পুত্র, দেখো সম্পাদক সভাপতি হয়েছে 1928-এর কলকাতা অধিবেশনে। সুভাষ উপস্থিত, ভগৎ সিং উপস্থিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো উপস্থিত। আরেক বাঙালি যিনি অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, তার নাম যতীন্দ্র মোহন সেনগুপ্তা। 1928-এর শ্রদ্ধানন্দ পার্ক অধিবেশনে মোট মেম্বার যোগ দিয়েছিল, ডেলিগেটস 5-1 বা 5221 জন প্রতিনিধি যোগ দিয়েছিল 1928-এর কলকাতা অধিবেশনে। আর এই অধিবেশনে প্রধান রেজলিউশন হিসাবে নেহরু পাস করিয়েছিলেন কি? নেহরু রিপোর্ট প্রকাশ পেয়েছিল, যে নেহরু রিপোর্টের মধ্য দিয়ে আমরা দাবি করেছিলাম আরউইনের কাছে কি চাই? আমাদের চাই স্বায়ত্ত শাসন বা ডোমিনেন্ট অ্যাটাচ। গান্ধী সমর্থন করে 2 বছরের মধ্যে আমাদের ডোমিনেন্ট চাই বা স্বায়ত্ত শাসন চাই দাবি তুলেছিল। 1928 থেকে 30-এর মধ্যে তাকে দিতেই হবে। এই ডোমিনেন্ট স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসনের সুপারিশকে নাকচ করে জওহরলাল নেহরু বললেন, না, আমরা সংশোধনী প্রস্তাব আনবো, আমাদের চাই এই সরকারের পতন, আমাদের চাই পূর্ণ স্বরাজ, আমরা কোনো সন্তুষ্ট হব না। সারা ভারতের জন্য পূর্ণ স্বরাজ 1929-এ লাহোরে করবে জওহরলাল নেহরু। কিন্তু 1928 সালে নেহরু রিপোর্টে যে ডোমিনেন্ট স্ট্যাটাস চাওয়া হয়েছিল তার প্রতিবাদ করে পূর্ণ স্বরাজের ডাক দিয়ে ফেলেছিলেন। কংগ্রেস অধিবেশন ডাক দিচ্ছে 1929-এ, আর দেশীয় রাজ্যগুলোর জন্য পূর্ণ স্বরাজ 1928-এর কলকাতা অধিবেশনে। এই ঘাত প্রতিঘাত চললো বাবার সঙ্গে পুত্রর। বাবা চাইছে
ডোমিনেন্ট টেরাস বা স্বায়ত্তশাসন। পুত্র চাইছে পুনর্ব্যক্ত না, আমরা একটা সংশোধনী প্রস্তাব এনে আমাদের ব্রিটিশ সরকার ঘোষণা করতে হবে যে নেহরু রিপোর্ট প্রস্তাব আমার দরকার নেই, আমাদের চাই একটা পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা। এবং যদি না মেনে নেয়, এই কংগ্রেস দল নেহরু নেতৃত্বে, জওয়াহরলাল নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন শুরু করবে। ভালো করে মনে রাখবে। 1984-এর ঐতিহাসিক গুরুত্ব আরও রয়েছে যে বারদৌলি সত্যাগ্রহের যে নায়ক, তার নাম হচ্ছে সর্দার বল্লভ প্যাটেল। তাকে ভারতের লৌহমানব বলা হয়। স্বাধীন ভারতবর্ষে যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সে বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে নেতৃত্ব দিয়েছিল বলে তাকে অভিনন্দন জানিয়েছিল কংগ্রেস এই অধিবেশনে। 1928 অধিবেশনে একটি প্যান এশিয়াটিক ফেডারেশন গঠনের প্রস্তাব করেছিল মতিলাল নেহেরু। এই সমস্ত এশিয়া কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফেডারেশন বা সংস্থা গ্রহণ করবে। সেখান থেকেই ডাক দেওয়া ব্রিটিশদের বিরুদ্ধে একের পর একগুলো ঘটনাগুলো মনে রাখবে। এইভাবে প্যান এশিয়াটিক ফেডারেশন, রেলের পরীক্ষায় প্রশ্ন, প্যান এশিয়াটিক ফেডারেশনের পরিকল্পনা কংগ্রেস কোন অধিবেশনে রেখেছিল? 1988 উত্তর নিয়েছে। আবার সর্দার বল্লভ প্যাটেলকে কোন অধিবেশনে সম্বর্ধনা দিয়ে অভিনন্দন জানানো হয়, সেটাও আমরা পেয়ে গেলাম 1928 সালে কলকাতা অধিবেশনে বারদৌলি সত্যাগ্রহের জন্য। এই নানান ঘটনা, নানা ইতিহাস নিয়ে 1928 সালের অধিবেশন আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগলো জানাবে। স্ক্রিনে যাচ্ছে যে বইগুলো তোমরা দেখতে পারো, ইউটিউব দেখে নেবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, কলেজ স্ট্রিট বস্তু সর্বত্র দেখে নেবে। সেরা বই হিসাবে গ্রহণ করতে পারো। যদি বিশ্বাস থাকে ইতিহাস শিখবো, গ্রহণ করতে পারেন। যারা কলেজ স্ট্রিট একদম অফলাইনে শিখতে যাচ্ছেন ইতিহাস, ইউটিউব স্যার শুনছি, অনলাইনে ক্লাস করবো বা অফলাইনে যেটা ক্লাস করতে চাইছেন, একদম কলেজ স্ট্রিটে আসুন। একদম তোমাদের জন্য খুলে দেওয়া হচ্ছে প্রতি শনিবার আর রবিবার। তোমরা আমার বাড়িতে পেয়ে যাবে চিনার পার্কে, নাম্বার দিয়ে দিয়েছি, প্রত্যেকেই নাম্বারে যোগাযোগ করে নেবে। আর এটা প্র্যাকটিস করতে চাইছো, ডিসেম্বরের সেট পরীক্ষার জন্য এই বইটা প্রত্যেকে পড়ো। মারাত্মক বই। যারা নেট সেট দিতে চাইছো, এই বইটা অবশ্যই দিন রাত পড়ে যাও এবং এইটা নতুন এডিশনটা কিনে নিও। অসাধারণ একটি বই তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবে সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।